আমার এই ছোটবেলায় এইখানে থাবা থাবা দিয়ে গালটা গালটা মানে ছিঁড়ে ছিঁড়ে চলে এসেছিল এই গাল। আচ্ছা, চোখটা কেটে কেটে চলে এসছে, আর চোখে আর দেখতে কানটা কানটা কেটে চলে এসেছিল। ও যে এইভাবে ছোটবেলায় হাতা মেরেছে আর আমি এবার ধরে ফেলেছি, এইখান থেকে কোন ভাগ্যে আমার বাঁচার মতো পরিস্থিতি ছিল না। এটা থাবা মেরে লাভ এনেছে, সব সব মানে দাগ। এই এই নাল নাল পরে এই ঘা দুটো এখন আছে, সব ঘা হয়ে গিয়েছিল সে সে দাগ। এই বুক মানে বহু বহু জায়গায় দাগ এসব। মানে আমার জীবনে ওটা মানে বাঁচার মতো পরিস্থিতি ছিল না, কিন্তু ঠাকুর সে বাঁচিয়ে দিয়েছে। বাঁচিয়ে দেও এই যন্ত্রণার মতো যন্ত্রণা আর আমার কোথাও বলার নেই কারোর। কি বলবো আর এই এই যন্ত্রণার চেয়ে মানে মানে একবার মৃত্যু অনেক ভালো। চমকার গুঁড়ো আর কি জ্বালা করবে তার চেয়ে বেশি। তা আমি তো আর বলছি, মাগো সেই যখন আর ফিরিয়ে দিলে, মা বনবিবি ডাকছে, তাহলে ফিরিয়ে দিলি তো আমার জ্বালা দিলি কেন? নমস্কার। আমরা যারা সুন্দরবনে বাস করি, আমরা হয়তো অনেকে জানি সুন্দরবন মানুষের অভাব যেন তাদের নিত্য সঙ্গী। এই অভাবের তাড়নায় সুন্দরবনবাসীকে যেতে হয় বারবার সুন্দরবনের জঙ্গলে মাছ ধরতে কিংবা কাঁকড়া ধরতে, আবার কেউ বা চান মধু সংগ্রহ করতে গিয়ে। আর তাই তাদের বারবার শিকার হতে হয় বাঘের কিংবা কুমিরের। কেউ বা সেই জীবনযুদ্ধে ফিরে আসে, কেউ বা শিকার হয় বাঘ কুমিরের। তাদের সংসার সলিল সমাধি হয়ে যায়, তারা জীবনে ফিরে আসতে পারে না, তাদের সংসার ভেসে যায়, অভাব যেন তাদের নিত্যসঙ্গী। আবার কেউ কেউ সেই বাঘের সঙ্গে বা কুমিরের সঙ্গে লড়াই করে জীবনে ফিরে এসেছেন, জীবনে বেঁচে আছে অনেক দুঃখ কষ্ট, অনেক যন্ত্রণা নিয়ে। এমনই একজন মানুষের কথা শোনাবো। তিনি গোসাবা থানার অন্তর্গত বালি বিজয়নগরে সুশান্ত মণ্ডল। সুশান্তবাবু কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণের শিকার হয়, দীর্ঘক্ষণ বাঘের সঙ্গে যুদ্ধ করেন। তারপর তিনি জীবন যুদ্ধে বেঁচে ফিরে এসেছেন। আজ তিনি অর্ধমৃত অবস্থায় বেঁচে আছেন। সুশান্তবাবুর জীবনে সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। নমস্কার সুশান্তবাবু। নমস্কার। আপনারা যে প্রতি কোটালে মাছ কাঁকড়া ধরতে যান, সেটা একটা সরকারি অনুমোদন বা পাসের দরকার হয়, এবং সেই পাসটার মূল্য কত? আর আপনারা যে এক একটা কোটালে বা জুয়ারে কত টাকা ইনকাম করেন আর কতদিন করে জঙ্গলে থাকেন, তাতে কি আপনাদের সংসার চলে? আমি শুনেছি আপনার সংসারে অভাব। আমার নাম সুশান্ত মণ্ডল, গ্রাম বিজয়নগর, বালি 2 নম্বর অঞ্চল, গোসাবা থানা। আমার যখন বয়স 14 বছর, সেই সময় থেকে আমি আমি জঙ্গল করি। আমার তো বাড়ি ঘর বলতে শুধু ঘরটুকু আছে, জমি জায়গা তো কিছু নেই। এবার জীবিকা নির্বাহের জন্য একটা বুড়ো বুড়ো মা আর আমি কি মতো করবো, কারণ ভাইরা যে যার মতো আলাদা আলাদা হয়ে গেল। মানে বড় হয়ে তখন আমি ক্লাস ফোরে ফোরে মানে পড়ছি। আর ভাইরা এক 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 করে সংসার থেকে আলাদা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে তখন বুড়ো মায়ের ওপর নির্ভর করে আমি আর স্কুলে যেতে পারলাম না। পড়াশুনো বাদ দিলাম, যে মার কত লোকের বাড়ি ফ্যান এটা ওরা চেয়ে এনে খাওয়াবে, আর তখন না খেয়ে না খাওয়া দাওয়া অবস্থা। তখন একসাথ খাওয়া হয়, একসাথ হয় না। এখন যেমন মিড ডে মিল হয়েছে, তাও স্কুলে পড়তে পড়তে আর চিন্তা করলাম যে বুড়ো মাটা কত আর মানে কাজ করবে বলে এবার জঙ্গল করা ধরলাম। এখানে স্থানীয় লোক যায় জঙ্গলে, ওদের সঙ্গে জঙ্গল করা ধরলাম। জঙ্গলে তো বাঘ মোটো মারা যে আছে, আমাদের এখানে বহু লোক বাঘের আক্রমণে বাঘে ধরলে ঘোরে না। পারমিশন মানে পাস, ওই যে যাদের নামে রেজিস্ট্রি তারা জঙ্গল করে না, তা তাদের নামে পারমিশনটা। এবার ওই মোটো মারা যে পারমিশন নিতে গেলে 36,000 টাকা, 40,000 টাকা, 50,000 টাকা নিচে পারমিশন আমরা নিতে পারি না। আর আমাদের দেখা যাচ্ছে কোটালে 7-8 দিন করে জঙ্গলে থাকি। এবার দেখা যাচ্ছে কোটাল থেকে যখন উঠি হয়তো 1,500-2,000 করে টাকা হয়। ওই 36,000 টাকা দিয়ে পারমিশন যখন নেব, নিয়ে নিয়ে জঙ্গলে ঢুকলে প্রথমে একবার মানে ফরেস্টার লিখবে 200 টাকা, তারপরে একবার লিখলে 500 টাকা, তারপর 1150, তাও 2250। সে নানা রকম ঝামেলা। ওতে দেখা যাচ্ছে যে সংসার আর চলবে না, যা টুকটাক চলছিল তখন আর চলবে না, এরকম একটা পরিস্থিতি। আমাদের ভয় ছিল বেশি ফরেস্টের, আমাদের বাঘের ভয়ই ছিল না বেশি, আমাদের বেশি ছিল ফরেস্টের ভয়। কারণ ওরা ধরলে ইচ্ছা করে একটা মানে কটা কাঠ তুলে দেবে নৌকায়, দিয়ে ধরে এনে চলে আসবে। আর যত ওরা সরকারি লোক, ওদের কথাই শুনবে সরকার। আমরা সত্যি কথা যদি 10 জন বলি, ওরা মিথ্যে কথা একজন বলি, তাই ওদের সত্যি। আচ্ছা সুশান্তবাবু, আমাকে এটা বলুন, আপনারা যারা জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে যান, আপনারা কি বাঘের মুখ বন্ধ করে যান, না দেবী মা বনবিবির নাম স্মরণ করে যান? আমরা শুনেছি অনেক সময় জঙ্গল নাকি অতি পবিত্র, এখানে যেতে গেলে দেবী বনবিবির নাম অনুসরণ করলে বাঘের হাত থেকে মুক্তি পাওয়া যায়। আর আপনারা যখন মাছ কাঁকড়া ধরতে যান, আপনাদের সঙ্গে কি কোনো গুণিন যায়? জঙ্গলে একজন গুণিন যায়,
যে ওই জঙ্গল জঙ্গল বন্ধ করে, কিন্তু সবাই তো আর সমান না, হয় যেতে হয় ভাই ভাই জঙ্গল করতে হয়, নাই পুরো বাপ বেটা করতে হয়। কিন্তু আমরা তিনজন ছিলাম, তিনজনে কিন্তু মানে আমাদের গ্রামের বন্ধু বান্ধব, তবে আমার বিশাল হেল্প করেছে। আর জঙ্গলটা বন্ধ করতাম আমি। এবার কেউ যদি একটু থুতু থুতু ফেলে জঙ্গলের ইয়ে কেটে যায়, মানে মালটা কেটে যায়। আর বাঘে শোনো, যখন একজন সবাই একজনকে খোঁচা দেবে, সে যে ওই খোঁচা দেবে তার পিছনে সে লাগবেই। যে ধারে আয়লা হয়ে গেছে, তখন এধারে মানে খাওয়ার আর কোনো মোটো মানে ইয়ে নেই, তখন ওই দুটো করে ভাত হবে, তার তরকারিও নেই, কিচ্ছু না। আচ্ছা সুশান্তবাবু, আপনারা যখন কাঁকড়া ধরার জন্য সুন্দরবনের যে ছোট্ট ছোট্ট নদী বা নাসা নদীর ভিতর দিয়ে যখন নৌকো নিয়ে কাঁকড়া ধরছিলেন, হঠাৎ এসে কি বাঘ আপনাকে আক্রমণ করলো? আর যখন আপনাকে আক্রমণ করলো, আপনি তখন কিভাবে বাঘের সঙ্গে লড়াই করলেন? এবং লড়াই করার পর আপনার যে দেহ ক্ষত বিক্ষত হয়ে যায়, সেই দুঃখ কষ্ট, সেই যন্ত্রণার কথা, সেটা তো ভাষায় প্রকাশ করার নয়। সেই অভিজ্ঞতার কথা যদি আমাদের একটু শোনান। একজন মাঝি থাকতো, আর একজন এরকম বসে কাটানোর লোক থাকতো। এই আমি যেমন বলছি, এরকম ভাবে বসে শুধু কাটাবে, পরে ওই কাঁকড়াগুলো বাঁধা হবে। এবার মানে বাড়ি চলে আসবো, মানে বাড়িতে গেছি, বলেছি যে সোমবারে উঠে চলে আসবো, মানে গিয়ে 1 সপ্তাহ করে থাকা হয়। এবার প্রথমে যখন যখন গেছি, গিয়ে 2 দিনের মাথায় একটা খালে গিয়ে ঢুকেছি। জঙ্গলে একটা নিয়ম আছে, যে প্রথম খালে যাবে সে প্রথমে, অনেকগুলো নাসি আছে, সে যে নাসি থেকে পছন্দ করবে সে আগে সেইটা নেবে, তারপর তোমাদের ধরতে হবে। এই কাঁকড়া হচ্ছে সরু খালের ভিতরে, অ্যাক্সিডেন্ট বেশি হয় ওইখানে, কারণ কাঁকড়ার লোভে মানুষ যায়, আর বাঘ তো ঝাবাস করে এসে পড়ে, মানে দেখা দেখিনি। এইবার আমরা চলে গেছি, গিয়ে নৌকার মাথাটা বের করে দিচ্ছি। দেখলে প্রথমে ডাইনি একটা এরকম ডাইনি একটা শব্দ হয়েছে, শব্দ হয়েছে, শুনিস কাঠ ভাঙা শব্দ। তারপরে থেকে আবার হয়েছে। তা আমাদের সেই সুব্রত গোমরা বলে যে ছেলেটা, ও বলে যে সুশান্ত একটা শব্দ হয়েছে। আমি শুনেছি দুবার শব্দ হয়েছে, বাঘ না, এ বাঘে দুবার শব্দ করে না, ফোর কিছু হবে, মানে কাটোর শুকনো কাটোর পা তুলে দিয়েছে, মারাত্মক শব্দ বলে কি মনে হলো, হাট এবার দোন তুলে দিয়ে বলে, এবার আমি সামনে দোন উঠতে আনি, এবার কাঁকড়া ছাঁকেবো। এবার মানে কি বলবো, ওই ওটো মারা যে কেমনে, মানে একটার পরে একটা কাঁকড়া শব্দ হয়েছে। ও যে কখন 1-1.5 হাত আগা মেরে বাঁয়ে চলে এসে আমি জানি না, শুধু এই করে মানে 50-60 দূরে আছে, শুধু এই করে দুটো হাং মেরেছি। ও তখন দেখলো আমার দেখে ফেলেছে, ও তখন ওদিকে আর যায়নি, কে আছে মেরে বলে চলে গেছে, কে আছে মেরে ঢুকে গেছে। ঢুকে যেতে আমি প্রথমে ধাক্কা মেরে ফেলে দিলাম, ধাক্কা মেরে ফেলে দিলাম, মানে ও যখন জাম মেরেছে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। দ্বিতীয় আবার নৌকা জাম মেরেছে, জাম মেরে আমি ওটা মানে যে কিছু তোলার টাইম হচ্ছে না, দুটো হাং মেরেছি, ওই জাম যেন আমার ওর দেখে ফেলেছে। এবার প্রথমে ধাক্কা মেরে ফেলে দিচ্ছি, আবার ওই জাম মেরে উঠছে, জল কোমর সমান জল কম ছিল। এবার ওখান থেকে যখনই জাম মেরে উঠে, ও আমার মানে আমি এরম আছি, ও এরম ফেলে তো ধরতো, কোন ভাগ্যে এই গালটা ছিঁড়ে গেছে, চোখটা কেটে বেরিয়েছে, কানটা জোড়া কান বলে না, ওর দুটো হাতা ঘাড়ে উঠে, ওর তখন মুখটা ধরে ফেলে। নৌকার এধার থেকে এধারে সে পরিস্থিতি রাখা যায়। কিন্তু আমি বলছি, মাগো আমি কারো উপকার না করতে পারি, ক্ষতি করি, আমার কি বাড়ি ফেরা হবে না? তা দুটো হাত দিয়ে অনেকক্ষণ চাগিয়ে রেখেছিলাম, রাখা যায়? মানে 1.5 কুইন্টাল ওয়েট, আর মানে 8-10 ফুট লম্বা জিনিস, আর ও আমার চেয়ে উঁচু। ও ধাক্কা মারলো, ওই ভাগে পড়ে গেলাম। পড়ে যেতে এবার আমি জলের ভিতরে এই ভাজি, মানে কোমর সমান জলের ভিতরে এরম ভাজি, আর ও সমানে আমার ওটা মানে কামড়ার জন্য এ করছে, আর ওর এরম ধরা আছে, ওর এরম ধরেছি, ধরতে ও যেই কামড়ায় আমি তখন ডুবে যাই, আর যেই ওটা মুখটা তোলে আমার তো ওর নাকটা বেরিয়ে যায়। আর বাঘের মাথাটা এরম জোড়া, বাঘ বিড়ালে ওরা মাথায় বাড়ি নিতে যায় না। এবার ওইখান থেকে 8 ঘন্টা লড়াই হলো, ওর মুখের ধারে নেমে সমানে পেটাচ্ছে। ও তখন হতভম্বা হতে ও আবার কি করেছে, যেভাবে বাঘের মাথায় বাড়ি মারুক আর যা মারুক, বাঘটা চলে গেছে। বাঘটা যখন উঠে গেছে, আমি সঙ্গে সঙ্গে ওটা উঠে, আর নৌকার ছই করা থাকে, এই নৌকার ছই নেই, ছই করা থাকে, মানে ঘর মতো, ওর মধ্যে ঢুকে 2 ধার চট ফেলে দিচ্ছে। ফেলে তো ওদের বলছি একটু হেঁকে রেখে আর নৌকা ছেড়ে দে। হ্যাঁ, তো ওরা মতো মানে যে পেটাপেটি করছে জলে, করতে নৌকা বাইরে আসলে বললাম যে হাট বাড়ি চলে যাবো। রক্ত ঝরছে আর জ্বালা করছে, লঙ্কার গুঁড়ো আর কি জ্বালা করবে তার চেয়ে বেশি।
তো আমি তো আর বলছি মা গো, সেই যখন আর ফিরিয়ে দিলে, মা বনবিবি ডাকছে, তাহলে ফিরিয়ে দিলি তো আমার জ্বালা দিলি কেন? আর এই রক্ত শূন্য হয়ে গেলে আমি আমি বাঁচবো না। সঙ্গে সঙ্গে আমার রক্তও বন্ধ, জ্বালাও বন্ধ। আর কে মোটো সাহায্য করবে, কেউ মোটো সাহায্য করে না। মধু সমস্ত কিছু করতাম, গরিব জীবনে কি মোটো করবো, আমার জীবনে ভয় ছিল না। কিন্তু আমি ভাবিনি কোনোদিন যে বাঘে ধরলে যে মানুষের এত আঘাত হয়, মানুষ কোনো কাজ সব যার ধরেছে, আমার কেন, যার ধরে যদি কেউ ফিরে আসে সে আর কোনো কাজও মানে করতে পারবে না। ওই যন্ত্রণা, এই যন্ত্রণা দেখার লোক কে আছে? কজন কার মোট পাশে থাকে? কেউ ওটা দেখার লোক নেই। সুশান্ত বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ ও নমস্কার। আমরা এত সময় শুনছিলাম বালি বিজয়নগরের সুশান্ত মণ্ডলের জীবন যুদ্ধের কথা। তিনি কিভাবে বাঘের সঙ্গে 30 মিনিট ধরে যুদ্ধ করেছিলেন। তার চোখটা চলে গেছে, তার শরীরে এখনো পর্যন্ত বাঘের ক্ষত রয়েছে। অত্যন্ত দুঃখ কষ্টের সঙ্গে অনেক জ্বালা যন্ত্রণা নিয়ে সুশান্ত বাবু আজও বেঁচে আছে আমাদের সঙ্গে। আমরা সত্যিকারে কেউ জানি না সুন্দরবনবাসীর জীবন থেকে, কপাল থেকে মুছে যাবে এই জীবনের দুঃখ কষ্টের কথা। জানি না সুন্দরবনবাসীর জন্য নতুন কোনো শিল্প কারখানা হবে কিনা, সুন্দরবনের জন্য দ্বিতীয় কোনো বিকল্প কোনো কর্মসংস্থান হবে কিনা। যদি বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, তাহলে হয়তো সুন্দরবনবাসীকে সুন্দরবনে বাঘের আক্রমণে বা কুমিরের আক্রমণে প্রাণ বিসর্জন দিতে হবে না। কোনো মাকে তার স্বামীকে হারাতে হবে না, কোনো সন্তানকে তার বাবাকে হারাতে হবে না। আজকের প্রতিবেদন এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের কোনো এপিসোডে। তত সময় সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সজাগ থাকবেন। নমস্কার।